বাংলাদেশ উত্তাল পরিস্থিতি, সনাতনী হিন্দুদের উপর হামলার ঘটনা, সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন যেখানে দিকে দিকে, তখন শুধুমাত্র হামলা মন্দির ভাঙচুরেই থেমে থাকছে না মৌলবাদী কট্টরপন্থীরা। এক প্রকার বাধ্য করা হচ্ছে অধ্যাপকদের, বাধ্য করা হচ্ছে উপাচার্যদের চাকরি ছাড়তে। নজর থাকবো সেদিকেই। এই মুহূর্তে যে ছবিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বা যে খবরের দিকে আমরা নজর রাখবার চেষ্টা করেছি, চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন, রীতিমতো তাকে বাধ্য করা হয়েছে পদত্যাগ করবার জন্য। এর আগে একাধিক সময়ে হিন্দু সনাতনী সংখ্যালঘুদের উপর হামলা, আক্রান্তের শিকার হতে হয়েছে। গতকালও আমরা দেখেছি খাগড়াছড়িতে হিন্দু সনাতনী ধর্মাবলম্বী এক পরিবারের মহিলাকে রীতিমতো খুন করবার অভিযোগ সামনে এসেছে। তারপরে দাঁড়িয়েও পরিস্থিতি শান্ত হওয়া তো দূর, সেক্ষেত্রে দাঁড়িয়ে একজন উপাচার্য যাকে রীতিমতো বাধ্য করা হলো পদত্যাগ করতে। একাংশ বলছে যে সবটাই নয় ছাঁটাই, না হলে চাকরি ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা। সনাতন ধর্মাবলম্বীদের বা সংখ্যালঘুদের উপর এভাবেই চাপ সৃষ্টি করা হচ্ছে, অর্থাৎ তাদের পেটে এবং পাতে দুভাবে এক প্রকার মেরে দেওয়ার অভিযোগ। কারণ যে অভিযোগ বারংবার সামনে এসেছে, আমরা দেখেছি যে গোটা বাংলাদেশ জুলাই আগস্ট থেকে শুরু করে একের পর এক উত্তাল পরিস্থিতি। শেখ হাসিনা তিনি তার প্রধানমন্ত্রী পদ ছেড়ে এক প্রকার দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। তারপরে দাঁড়িয়েও পরিস্থিতি একেবারেই যে সুস্থ হয়েছে, শান্ত হয়েছে, বাংলাদেশে শান্তি ফিরে এসেছে তেমনটা নয়, বরং পরিস্থিতি আরো উত্তাল হয়েছে। যে পরিস্থিতি, একদিকে আমরা জানি যে আগামী 9 তারিখ এক প্রকার ভারত এবং বাংলাদেশের যে বিদেশ মন্ত্রকের তরফ থেকে বৈঠক রয়েছে, দ্বিপাক্ষিক বৈঠক। সেই দ্বিপাক্ষিক বৈঠকে ঠিক কোন পথ নেবে বা ভারতের স্ট্যান্ডিং পয়েন্ট কি হবে, কোন কোন বিষয়ে আলোচনা হবে, তা যেমন এই মুহূর্তে বিশেষভাবে প্রাসঙ্গিক হয়ে উঠছে, তেমনি এই বৈঠকের পর বাংলাদেশের সংখ্যালঘুদের হাল ফিরবে কিনা, সংখ্যালঘুদের এই মরণ বাঁচন লড়াই, সেখান থেকে তারা প্রাণে বাঁচতে পারবেন কিনা, এটাও এক প্রকার প্রশ্ন। এই ঘটনা নিয়ে আমরা কথা বলেছিলাম মহানির্বাণী আপনার মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দজি, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ, তার সঙ্গে। তারা কি জানাচ্ছেন এই একই ঘটনায় তারা সমানভাবে উদ্বিগ্ন, সমানভাবে বিচলিত। শুনুন তাদের প্রতিক্রিয়া। শিক্ষাক্ষেত্রে এই নৈরাজ্য দীর্ঘদিন চলছে। আমার নিজের শিষ্য ওখানে শিক্ষাক্ষেত্রে হেডমাস্টার পদে ছিল, তাকে বাধ্য করা হয়েছে স্কুল ছেড়ে বেরিয়ে আসবার জন্য এবং তাকে হুমকি দেওয়া হয়েছে যে আপনাকে রিজাইন করতেই হবে, না করলে এর কোনো উপায় নেই। এইরকম ব্যাপক নৈরাজ্য বাংলাদেশে চলছে, এর একটা তীব্র প্রতিবাদ হওয়া উচিত। এটা তো খালি একজন নয়, এরকম কয়েক হাজার যারা সরকারি কাজে ছিল তাদেরকে জোর করে পদত্যাগ করিয়েছে। কি কোনো ভাষা নেই, এত দুঃখ, কোনো ভাষা নেই। এত লজ্জাজনক যে সারা পৃথিবী থেকে ধিক্কার জানাচ্ছে। এই একের পর এক ঘটনা, এই ঘটনাগুলো যখন সামনে আসছে তখন প্রশ্ন একটাই যে যেভাবেই হোক সংখ্যালঘুদের বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে নাকি বাংলাদেশ থেকে সরিয়ে দিতে হবে, এই প্রশ্ন যখন উঠছে, দেখুন খুব স্বাভাবিকভাবেই পাক হাই কমিশনের তার সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন কে, খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন। তারপরে জঙ্গি মদততুষ্ট জঙ্গিদেরকে ছাড়া হচ্ছে, জেলমুক্তি ঘটছে, তারপর তারা প্রকাশ্যে এসে হুঙ্কার দিচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ঠিক কোন কোন ধাপে সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে। জুলাই আগস্ট সেই সময় থেকে আমরা দেখছি যে প্রথমে তাদেরকে কখনো কখনো তাদের বাড়িতে হামলা চালানো, মন্দিরে হামলা চালানো, লুটপাট করা, আক্রমণের অভিযোগ, বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের সেই অবস্থান, সংখ্যালঘুদের সেই পরিস্থিতি কোথাও একটা বিলুপ্ত করে দেওয়া। আর তারপরে দাঁড়িয়ে এটা গেল 1 নম্বর পথ। এরপর যদি 2 নম্বর পথে আসি, 2 নম্বর পন্থা ঠিক কি, 2 নম্বর পন্থা হচ্ছে তাদেরকে পেটে মারার, অর্থাৎ চাকরিস্থল, কর্মস্থল, কর্মের জায়গা, সেখান থেকে যেভাবেই হোক তাদের বিচ্যুতিকরণ। এই যেমন ধরুন অনুপম সেন উপাচার্য, তাকে ঠিক যেভাবে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো, এক প্রকার পদত্যাগ করতে বাধ্য করা হলো, তার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে তালা ঝুলিয়ে দিনের পর দিন বিক্ষোভ দেখালো পড়ুয়াদেরই একাংশ। ঠিক একইভাবে একই তালিকায় শুধুমাত্র চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক
উপাচার্য অনুপম সেন নয়, সেই তালিকায় রয়েছেন আরও একাধিক অধ্যাপক, আরও একাধিক চাকরিজীবী যারা সংখ্যালঘু, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। দুটো পদ, এরপর 3 নম্বর পদ, তা হচ্ছে এর বাইরে যারা রইলেন, যেভাবে রইলেন তাদেরকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া, মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়ে জেলবন্দি করা। যে তালিকায় আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই চিন্ময় কৃষ্ণ দাস প্রভু, তিনি একজন যার এখনো প্রায় 2রা জানুয়ারি অবধি জেলবন্দি থাকবার কথা। এছাড়াও সন্ত মহারাজ স্বরূপ দাস সহ একাধিক তাদের অনুগামীরা, তাদেরকে এক প্রকার জেলবন্দি হয়েছে তাদের। এই গোটা বিষয় নিয়ে আমরা আরও আপডেট নেওয়ার চেষ্টা করব। এডিটর ভাস্কর দত্ত রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। ভাস্কর, যে পরিস্থিতি, অর্থাৎ বাংলাদেশ থেকে হিন্দু হটাও এক প্রকার কর্মসূচি, সংখ্যালঘু হটাও কর্মসূচি, যদি এটা কর্মসূচি হিসেবেই ধরে নেওয়া হয়, যে পদগুলো মূলত মৌলবাদী কট্টরপন্থীরা তারা বেছে নিলেন, তাতে ঠিক কতটা ভুক্তভোগী, মানে কতটা সমস্যায় পড়তে হচ্ছে ওপার বাংলার সংখ্যালঘুদের? দেখো তিথি, খুব পরিষ্কার করে বলা ভালো, আগস্ট মাসের পর থেকে বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে এই মুহূর্তে যদি আমরা তাকাই তাহলে দেখবো যে সনাতনী হিন্দু ধর্মের মানুষদের অবস্থা অত্যন্ত শোচনীয়। অন্তর্বর্তী যে সরকার সেখানে গঠিত হয়েছে, যার মাথার উপরে রয়েছেন মোহাম্মদ ইউনূস, সে আদতে যে একটি কাঠের পুতুল, সেটা বারবার করে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে। তার কারণ হচ্ছে তার কোন রকম কোনো সে এই মুহূর্তে পর্যন্ত নেই। তিনি মাথা কখনো ডান দিকে কখনো বাঁ দিকে নাড়ছেন, শুধুমাত্র একটি পুতুল যেভাবে মাথা নাড়ে ঠিক সেইভাবেই। আদতে এই পুরো সরকারটা চালাচ্ছে পাক মদতপুষ্ট কিছু জঙ্গি দল, এমনটাই কিন্তু রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। এবং সেটা পরিষ্কার হচ্ছে দিনের আলোর মতন কখন, যখন আমরা দেখছি যে একের পর এক হিন্দু বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হিন্দু বাড়িতে ঢুকে হামলা চালানো হচ্ছে, মারধর করা হচ্ছে, খুন পর্যন্ত করা হচ্ছে। গতকালকে আমরা জানি যে একজন হিন্দু জাগরণ সংঘের এক ব্যক্তির মাকে পর্যন্ত খুন করে দেওয়া হয়েছে। তো এই ধরনের ঘটনাগুলো যখন ঘটছে, তখন তা নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ তো দূরস্থ, ব্যবস্থা নেওয়া তো দূরস্থ, বরং ইউনূস বলছেন তার ভাষণে যে এই সনাতনীদের ওপর আক্রমণ নিয়ে ভারত নাকি অতিরঞ্জিত কথা বলছে, ভারতের মিডিয়াগুলো নাকি অতিরঞ্জিত করে দেখাচ্ছে। ঠিক তার পাশাপাশি আবার আমরা এটাও দেখছি, শুধুমাত্র যে তাদেরকে হুমকি দিয়ে, বাড়ি ঘরে ভাঙচুর চালিয়ে, আগুন ধরিয়ে দিয়ে তারা ক্ষান্ত হচ্ছেন এমনটা নয়। ঠিক তার পাশাপাশি তাদেরকে মানে সনাতনী হিন্দুদের কি করে উৎখাত করা যায় বাংলাদেশ থেকে, তার পরিকল্পনার দ্বিতীয় অস্ত্র তারা ব্যবহার করছে। এবং এটা আগস্ট মাস থেকেই শুরু হয়েছে। সেটা পুলিশ প্রশাসন হোক, শিক্ষা ব্যবস্থা হোক, যেখানে যেখানে হিন্দু ধর্মের মানুষরা রয়েছেন, সেটা আধিকারিক পদেই হোক না কেন, তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই তুমি জানো যে প্রায় 252 জন পুলিশ কর্মীকে বরখাস্ত করেছে, যাদের মধ্যে 91 জনই কিন্তু হিন্দু। এর পাশাপাশি 50 জন শিক্ষক এবং অধ্যাপক, তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। তারা তাদের রিজাইন পত্রে, অর্থাৎ পদত্যাগ পত্রে শুধুমাত্র লিখেছেন আই রিজাইন, আর একটি শব্দ, জাস্ট 2টো শব্দ তারা লিখতে পেরেছেন, আই রিজাইন। কেন রিজাইন তার কোনো ব্যাখ্যা তাদের পদত্যাগ পত্রে ছিল না। ঠিক তার পাশাপাশি বিভিন্ন জায়গায় যারা কর্মরত রয়েছেন, সেটা কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের প্রেস সচিব রঞ্জন সেন হোক, কিংবা কানাডায় বাংলাদেশের হাই কমিশনার কাউন্সিলের পদে থাকা অপর্ণা রানী পালকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে সঙ্গে আমরা গতকালকে যেটা জানতে পারলাম যে একেবারে পরিষ্কারভাবে যেটা জানিয়ে দেওয়া হলো যে বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন, তিনিও পদত্যাগ করেছেন এবং তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছেন। কেন না, গত 3-4 দিন যাবৎ শিক্ষার্থীরা লাগাতার এই উপাচার্যের পদত্যাগের দাবিতে তারা আন্দোলন সংগঠিত করে আসছিল। এই আন্দোলনের জেরেই শেষ পর্যন্ত অনুপম বাবুকে পদত্যাগ করতে হলো বলেই মনে করা হচ্ছে। যদিও তিনি জানিয়েছেন যে তিনি তার শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করছেন, কিন্তু পরিস্থিতি কিন্তু তার বক্তব্যের সঙ্গে মিলছে না। খুব স্বাভাবিকভাবেই এই যে পদ্ধতিগুলো অবলম্বন করা হচ্ছে, নয় তোমাকে হুমকি দেওয়া হোক, নয় তোমার বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হবে, না হলে তুমি যেখানে কাজ করছো সেখান থেকে তোমাকে উৎখাত করে দেওয়া হবে, বরখাস্ত করে দেওয়া হবে, পদত্যাগ করতে বাধ্য করা হবে। আর এর পরেও যদি তুমি শান্ত না হও, তাহলে তোমাকে মিথ্যে মামলায়
জেলে পাঠিয়ে দেওয়া হবে, আইনজীবী তুমি পাবে না, আদালতে লড়ার ক্ষমতাও তোমার থাকবে না। এই মুহূর্তে এই পরিস্থিতির উপর দাঁড়িয়ে রয়েছে গোটা বাংলাদেশের সংখ্যালঘু তথা সনাতনী হিন্দু ধর্মের মানুষেরা। তিথি, একেবারে ভাস্কর, আপাতত ধন্যবাদ জানাবো এডিটর ভাস্কর দত্ত, কথা বলছিলাম তার সঙ্গে।